আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কম্পিউটার গ্রাফিক্সের ওই ঝকঝকে পর্দার পেছনে আসলে কি লুকানো থাকে? চলুন আজ সেই জাদুকরী জগৎটারই একটু ব্যবচ্ছেদ করা যাক। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি করা চমৎকার একটা প্রজেক্ট নিয়ে আজ আমরা আলোচনা করব। অবিশ্বাস্য হলেও সত্যি, কেবল কিছু গণিতের সূত্র আর কোডিংয়ের লাইনের জাদুতে কিভাবে স্ক্রিনে একেবারে প্রাণবন্ত একটা জগৎ তৈরি হয়ে যায়, সেটাই আজ আমরা দেখব। সূচিপত্র বা লম্বা ভূমিকার দিকে না গিয়ে চলুন সরাসরি এই দৃশ্যটার দিকে তাকাই। কি চমৎকার আর প্রাণবন্ত একটা দিনের আলোর দৃশ্য, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, এই যে এত সুন্দর বহুমাত্রিক পরিবেশ আপনারা দেখছেন, এর একটা জিনিসও কিন্তু কোনো নামিদামি 3D মডেলিং সফটওয়্যারে বানানো হয়নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো দৃশ্যপটটি একদম শূন্য থেকে তৈরি করা হয়েছে, আর ব্যবহার করা হয়েছে শুধুই C++ কোড আর OpenGL এর কিছু সাধারণ গাণিতিক সূত্র। এই সিমুলেশনটার দিকে একটু ভালো করে খেয়াল করলেই বুঝবেন এখানে কতগুলো জিনিস একসাথে কাজ করছে। এই ধরুন গাণিতিকভাবে তৈরি নদীর ওই ঢেউগুলোর কথা। এর মাঝে আবার একটা বিশাল 4 ফানেল বিশিষ্ট জাহাজ ঢেউয়ের তালে তালে দুলতে দুলতে এগিয়ে যাচ্ছে। ওপর দিয়ে একটা জেট বিমান সুন্দর বাঁক নিচ্ছে, আর সেতু দিয়ে ছুটে যাচ্ছে একটা যাত্রীবাহী ট্রেন। আর হ্যাঁ, প্রকৃতির ছোঁয়াও কিন্তু বাদ পড়েনি। পরিবর্তনশীল আবহাওয়া, উড়ন্ত পাখি, লাফিয়ে ওঠা মাছ, এমনকি জোনাকি পোকাও আছে এখানে। সব মিলিয়ে একেবারে নিখুঁত আর ডাইনামিক একটা জগৎ। পরের ধাপে যাওয়ার আগে আমাদের একটা ছোট্ট কারিগরি শব্দের সাথে পরিচিত হওয়া দরকার। শব্দটা হলো প্রসিডিউরাল জেনারেশন। এর মানে কি? খুব সহজ করে বললে, প্রতিটি জিনিস হাতে ধরে বা ম্যানুয়ালি ডিজাইন না করে লজিক আর অ্যালগোরিদম ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা। এই প্রজেক্টের সবকিছুই ঠিক এভাবেই কোডের মাধ্যমে প্রসিডিউরাল পদ্ধতিতে জেনারেট করা হয়েছে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো চলুন আমাদের প্রথম ধাপে প্রবেশ করা যাক, জ্যামিতি, অর্থাৎ এই ডিজিটাল পৃথিবীটা কিভাবে নির্মিত হল। ভাবতে পারেন ওই সাধারণ জ্যামিতিক আকারগুলো দিয়ে কিভাবে একটা আস্ত বিমান বা জাহাজের মতো এত জটিল 3D বস্তু তৈরি হলো? রহস্যটা কিন্তু এখানেই। OpenGL এর একদম মৌলিক প্রিমিটিভ, যেমন ধরুন সাধারণ বিন্দু, রেখা বা বহুভুজ, বিশেষ করে ত্রিভুজ আর চতুর্ভুজ, এগুলো জোড়া লাগিয়েই তৈরি হয়েছে জাহাজের মূল অংশ বা ওই ট্রেনের বগিগুলো। আর সিলিন্ডার বা গোলকের মতো আকারগুলো ব্যবহার করা হয়েছে বিমানের কাঠামোর জন্য, ঠিক যেন ছোট ছোট ব্লক দিয়ে বিশাল কিছু তৈরি করা। সোর্স রিপোর্ট ঘাঁটতে গিয়ে একটা দারুণ মজার তথ্য পেলাম। ওই যে নদীর ধারে গামছা কাঁধে বসে থাকা জেলের চরিত্রটা, ওটাও কিন্তু কোনো রেডিমেড মডেল নয়। এইরকম ভীষণ নির্দিষ্ট এবং অদ্ভুত একটা উপাদানও স্রেফ কিছু সাধারণ গণিত ব্যবহার করে জন্ম নিয়েছে। এই মানব আকৃতিটা আসলে কিছু বৃত্ত আর চতুর্ভুজের একেবারে নিখুঁত একটা বিন্যাস ছাড়া আর কিছুই নয়। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল সাধারণ 2D ট্রান্সফরমেশন কিভাবে আমাদের চোখে একটা বাস্তব গতির বিভ্রম তৈরি করছে। কোডের ভেতরে ট্রান্সলেশন ফাংশনটা এক্স অক্ষ বরাবর মান বাড়িয়ে ট্রেনটিকে অনবরত সামনে এগিয়ে নিচ্ছে। আবার অন্যদিকে রোটেশন ফাংশন ব্যবহার করে ওই বিমানটিকে আকাশে একেবারে মসৃণভাবে বাঁক নিতে সাহায্য করা হচ্ছে। বুঝতেই পারছেন, পুরোটাই অঙ্কের খেলা। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, গতি অর্থাৎ অ্যানিমেশন লুপের পেছনের মেকানিজম। এই যে চোখের সামনে এত বড় একটা বিভ্রম তৈরি হচ্ছে, এর মূল জাদুকর কে জানেন? একটি ফ্রি গ্ল্যাড টাইমার কলব্যাক। এটি প্রতি 16 মিলিসেকেন্ড পরপর কাজ করে। মানে প্রতি সেকেন্ডে প্রায় 60 বার এই পুরো দৃশ্যটিকে আপডেট করা হচ্ছে। হ্যাঁ, 60 ফ্রেম পার সেকেন্ড। আর ঠিক এই কারণে প্রতিটি চলমান উপাদান চোখের পলকের নতুন অবস্থানে চলে আসে, আর আমরা দেখতে পাই মাখনের মতো মসৃণ একটা গতি। আচ্ছা, চলুন এই বিষয়টা একটু তলিয়ে দেখি। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, কোনো ভারী ফিজিক্স ইঞ্জিনের সাহায্য ছাড়াই ত্রিভুজের একটা স্থির জাল কিভাবে এমন প্রবাহমান একটা নদীতে পরিণত হল? কিভাবে নদীর পানিতে এমন বাস্তবসম্মত ঢেউ তৈরি করা সম্ভব হল? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের স্কুল জীবনে সেই ত্রিকোণমিতির বইয়ে। নদীর উপরিভাগটা আসলে 50x12 সারির একটা 3D ত্রিভুজের জালিকা, আর এই জালিকার প্রতিটি বিন্দুর উচ্চতা অনবরত পরিবর্তন করা হচ্ছে সাইন এবং কোসাইন ফাংশন ব্যবহার করে। এখানে এক্সপোজিশন আর চলমান সময়টাকে ইনপুট হিসেবে দেওয়া হয়। প্রকৃতিকে ঠিক এভাবেই গাণিতিকভাবে অনুকরণ করা হয়েছে। এখন এই স্লাইডের সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয়টা হলো, জটিল পদার্থবিদ্যাকে এখানে খুব দারুণভাবে নকল করা হয়েছে। ওই যে বিশাল যাত্রীবাহী জাহাজটা ঢেউয়ের তালে তালে সামনে পেছনে আর দুপাশে দুলতে থাকে, সেটা আসলে সাইনোসয়েডাল ঘূর্ণনের একটা চতুর কৌশল মাত্র। গ্লোবাল টাইমার ব্যবহার করে সাইন ফাংশনের মাধ্যমে এই দুলুনিটা হিসাব করা হয়। ব্যাপারটা জাস্ট অসাধারণ। আমাদের আলোচনার তৃতীয় অংশ হল বায়ুমণ্ডল বা এই পরিবর্তনশীল আবহাওয়া। আর এই দৃশ্যটা খুব চমৎকারভাবে তুলে ধরছে কিভাবে পুরো পরিবেশের মেজাজটা হুট করেই বদলে যায়।
উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল একটা দিন নিমিষেই হয়ে যাচ্ছে মেঘলা বৃষ্টির দিন। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আলো বা আকাশের রঙের এই বিশাল পরিবর্তনগুলো ঘটছে স্রেফ একটা কিস্ট্রোক বা বোতাম চাপার মাধ্যমে। এই যে বিভিন্ন আবহাওয়ার মোড, দিন, রাত বা বৃষ্টি, এগুলোর প্রত্যেকটির জন্য নির্দিষ্ট কিছু শর্ত বা ট্রিগার রয়েছে। এই ওয়েদার স্টেট মেশিনটাই মূলত পুরো পরিবেশের রং এবং পার্টিকেল সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন বৃষ্টির রেখা বা রাতের বেলার জোনাকির আলো, এগুলো তৈরি করতে কোডের ভেতরে অ্যালফা ব্লেন্ডিং নামের একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যা এই উপাদানগুলোকে একেবারে বাস্তবসম্মতভাবে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট করে তোলে। এবার চলুন চতুর্থ অংশে, যেখানে আমরা দেখব গভীরতার বিভ্রম বা দ্য ডেপথ ইলিউশন কিভাবে কাজ করে। পুরো কোডিং প্রক্রিয়াটাকে কিন্তু একটা ক্যানভাসের ছবি আঁকার সাথে তুলনা করা যায়। একে বলা হয় পেইন্টার্স অ্যালগোরিদম। ব্যাপারটা হলো একদম পেছন থেকে সামনের দিকে বস্তুগুলোকে ক্রমানুসারে আঁকা। ধরুন প্রথমে আঁকা হলো আকাশ আর চারতারা, তারপর দূরের তীরভূমি, এরপর নদী আর জাহাজ, এবং সবার শেষে সামনের দিকে সেতু আর ট্রেন। ঠিক এই পর্যায়ক্রমিক আঁকাটাই আমাদের চোখে একটা গভীরতার বিভ্রম বা 3D ইলিউশন তৈরি করে। তবে এখানে একটা দারুণ ইঞ্জিনিয়ারিং সমাধান আছে। 2D স্টাইলের ব্যাকগ্রাউন্ড লেয়ারগুলোর ঠিক সামনে 3D চাঁদ বা জাহাজের অবস্থানটা নিখুঁত রাখতে OpenGL এর 3D Z বাফার ডেপথ টেস্টিং ব্যবহার করা হয়েছে। ক্লাসিক পেইন্টার্স অ্যালগোরিদমের সাথে এর মিশ্রণটা নিশ্চিত করে যেন পেছনের লেয়ারগুলো কোনোভাবেই সামনের 3D অবজেক্টগুলোকে ঢেকে না দেয় বা কেটে না ফেলে, যাকে বলে ভিজুয়াল ক্লিপিং প্রতিরোধ করা। চলুন সামনের দিকে এগোই এবং দেখি সবগুলো উপাদান মিলে চূড়ান্ত রূপটা কেমন দাঁড়ায়। এই শান্ত রাতের দৃশ্যটার দিকে একবার তাকান। ছোট ছোট আলফা ব্লেন্ডেড বিন্দুগুলো কেমন জোনাকির মতো মিটিমিটি জ্বলছে, আর চাঁদের গায়ে গর্ত বা ক্রেটারগুলো কত নিখুঁতভাবে ফুটে উঠেছে। সবকিছু মিলে একটা জাদুকরী বায়ুমণ্ডল তৈরি করেছে, তাই না? তাহলে আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কি বুঝলাম? একটা শ্বাসরুদ্ধকর দৃশ্যকে ভেঙে যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখব এটা আসলে সাধারণ কিছু বিন্দু, রেখা, লুপ আর সাইন ওয়েভের সমষ্টি। আর ঠিক এভাবেই উন্মোচিত হয় কম্পিউটার গ্রাফিক্সের আসল জাদু। এই যে জটিল ডিজিটাল জগৎগুলো আমরা দেখি, এগুলো আসলে মৌলিক গণিতের কিছু সুন্দর অর্কেস্ট্রেশন ছাড়া আর কিছুই নয়। আর তাই আজকের আলোচনা আমরা শেষ করব একটা দারুণ চিন্তার খোরাক দিয়ে। ভেবে দেখুন তো, গণিত আর কোডের এই সাধারণ মৌলিক বিল্ডিং ব্লকগুলো যদি আমাদের হাতে থাকে, তবে এরপর আর কি ধরনের ডাইনামিক ডিজিটাল জগৎ তৈরি করা সম্ভব? প্রোগ্রামিং আর প্রসিডিউরাল জেনারেশনের এই অসীম ক্ষমতা ব্যবহার করে ভবিষ্যতে আমরা আর কি চমৎকার জগৎ গড়ে তুলতে পারি? ভাববার বিষয়, তাই না?